নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় ও অস্ট্রিক গোষ্ঠীর প্রভাব, অর্থাৎ ভারতীয় আর্য ভাষার উপর অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার যে প্রভাব পড়েছে সেটাই আজকে আলোচনা করা হবে। পাঠ্যাংশের শুরুতেই আমরা জেনে নেব আজকের এই পাঠের উদ্দেশ্য ও গুরুত্ব। এই পাঠ্যাংশে তোমরা জানতে পারবে ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর প্রভাব কতটা পড়েছে আর এই প্রভাবের কারণই বা কী। এই সূত্রেই তোমরা জানতে পারবে ভারতীয় আর্য ভাষায় যে এই প্রভাব পড়ছে তার প্রেক্ষাপটে নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণ হচ্ছে তৎকালীন জনবিন্যাস, অর্থাৎ সেই বৈদিক যুগ, ধ্রুপদী সংস্কৃত যুগ এবং নব্য ভারতীয় আর্য যুগ, এই তিনটে যুগেই ভারতের জনবিন্যাস কেমন ছিল, অর্থাৎ আর্য ভাষাভাষী মানুষজনের পাশাপাশি দ্রাবিড় এবং অস্ট্রিক গোষ্ঠীর মানুষ বাস করত কিনা সেই সম্পর্কে একটা ধারণা তোমরা পাবে। কারণ একটা ভাষার সঙ্গে আর একটা ভাষার সংযোগ না হলে এক ভাষার উপর আর এক ভাষার প্রভাব পড়তে পারে না। সুতরাং এটা আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়। ভাষার অনুসন্ধান কীভাবে ইতিহাস অনুসন্ধানে সহায়ক হতে পারে তার একটি প্রকৃষ্ট প্রমাণ এই পাঠ্যাংশে। ওই যে বললাম জনবিন্যাস, তো ভাষা ধরে আমরা জনবিন্যাসটা পেতে পারি। যুগের সঙ্গে সঙ্গে জনসমাজে প্রচলিত কোনো ভাষার ক্রমে যে কেবল অন্তর পরিবর্তন হয়, অর্থাৎ সেই ভাষাটার ভিতর থেকে পরিবর্তন হয় এমন নয়, বহিরাগত প্রভাবও তার মধ্যে অনুপ্রবেশ করে। বহিরাগত প্রভাব মানে অন্য ভাষার প্রভাব তার মধ্যে পড়ে। অর্থাৎ ভাষা বলা হয় যে ক্রম পরিবর্তনশীল, সেই পরিবর্তনটা সবসময় যে ভাষার নিজের ভিতর থেকে হয় এমন নয়, বাহ্যিক প্রভাব অর্থাৎ বাইরের কোনো ভাষার প্রভাবও তার মধ্যে পড়তে পারে। এটাও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। পাঠ্যাংশে আলোচ্য বিষয় অর্থাৎ কী কী আলোচনায় আসবে। অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার সাধারণ পরিচয়। ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক গোষ্ঠীর ভাষার প্রভাবের কারণ, মানে এটা খুব গুরুত্বপূর্ণ যে কেন এই প্রভাব পড়ছে আর্য ভাষায়। ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় গোষ্ঠীর প্রভাবের কারণ, দ্রাবিড় ভাষার প্রভাবের কারণ কী এটাও আমরা আলোচনা করব। ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক গোষ্ঠীর ভাষার প্রভাব কেন পড়লো, আর ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় গোষ্ঠীর ভাষার প্রভাব, এর পাশাপাশি আমরা জানব এই সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর এবং পরিশেষে একটি সিদ্ধান্ত। এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই পাঠ। দ্রাবিড় ও অস্ট্রিক ভাষার সাধারণ পরিচয় প্রথমে নেওয়া যাক। দ্রাবিড় গোষ্ঠীর ভাষাগুলি দক্ষিণ ভারতে প্রচলিত। তামিলনাড়ুর ভাষা তামিল, অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, কেরলের ভাষা মালয়ালম, কর্ণাটকের ভাষা কন্নড় দ্রাবিড় গোষ্ঠীর প্রধান ভাষা। এইগুলো হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীর প্রধান ভাষা। এই বংশের অপ্রধান ভাষাগুলি হলো তুলু, বালুচিস্তানের পার্বত্য অঞ্চলের ভাষা ব্রাহুই, উড়িষ্যা, ছোটনাগপুর, মধ্যপ্রদেশে প্রচলিত গোন্ড, ওঁরাও এবং বাংলার রাজমহল পাহাড়ে প্রচলিত মালতো বা মাল পাহাড়ি ভাষা প্রভৃতি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্রাবিড় গোষ্ঠীর যে ভাষা তার আবার প্রধান এবং অপ্রধান এই দুই ভাগে ভাগ করা যায়। প্রধান ভাষাগুলি আমাদের দক্ষিণ ভারতে প্রচলিত আর অপ্রধান ভাষাগুলি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। অস্ট্রিক গোষ্ঠীর ভাষার দুটি শাখা, অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রোনেশীয়। অস্ট্রো এশিয়াটিক শাখার ভাষাগুলি হলো শবর, সাঁওতালি, খাসি, মুন্ডারি, নিকোবরি। তাহলে এগুলো হচ্ছে অস্ট্রো এশিয়াটিক শাখার ভাষা। এগুলি আসাম, ছোটনাগপুর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে প্রচলিত।
অস্ট্রোনেশীয় শাখার ভাষা মালয়, জবদ্বীপীয় ইত্যাদি ভাষা মালয়, জবদ্বীপ প্রভৃতি অঞ্চলে প্রচলিত। মালয় এবং জবদ্বীপীয় এই ভাষাগুলো আমাদের এই অস্ট্রিক গোষ্ঠী ভাষার অন্তর্গত, অস্ট্রোনেশীয় শাখার ভাষা এগুলো। ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবের কারণ, তাহলে এটা আমাদের ভালো করে জানতে হবে। প্রোটো অস্ট্রালয়েড জাতির যে শাখা ভারতবর্ষে এসেছিল, তারাই ভারতবর্ষের পূর্ববর্তী অধিবাসী নিগ্রোদের সঙ্গে মিশে অস্ট্রিক জাতির সৃষ্টি হয় বলে ঐতিহাসিকদের অভিমত। অর্থাৎ আমরা দেখেছি যে আর্যরা বহিরাগত, দ্রাবিড়রা বহিরাগত এবং অস্ট্রিকরাও বহিরাগত, এইটা এক শ্রেণীর ঐতিহাসিক মনে করেন। কিন্তু সব ঐতিহাসিক এরকম মনে করেন তা নয়। অনেকেই মনে করেন যে এই আর্য, দ্রাবিড় এবং অস্ট্রিক এরা আদিতে ভারতবর্ষেই বাস করত, তারা বাইরে থেকে আসেনি। যা মোটের উপর যে মতটা চলে সেটাই এখানে বলা হয়েছে যে তারা বাইরে থেকে এসছে এবং ভারতবর্ষের নিগ্রোদের সঙ্গে মিশে একটা জাতি তৈরি হয়েছে, সেটাই অস্ট্রিক জাতি। এই অস্ট্রিক জাতির ভাষায় ভারতবর্ষের প্রাচীনতম ভাষা বংশ। অর্থাৎ আমরা যে তিনটে ভাষার কথা বললাম, ভারতীয় আর্য ভাষা, দ্রাবিড় ভাষা এবং অস্ট্রিক ভাষা, এই তিনটে ভাষার মধ্যে অস্ট্রিক ভাষাটাই হচ্ছে সবথেকে পুরাতন ভাষা। অস্ট্রিক গোষ্ঠীর ভাষা এককালে সমগ্র উত্তর ও মধ্য ভারতে প্রচলিত ছিল। তা অনুমান করা হয় যে সমগ্র উত্তর এবং মধ্য ভারতে প্রচলিত ছিল। তারপরে আর্যরা এদেশে প্রবেশ করার পর এই অস্ট্রিকরা ক্রমশ দক্ষিণে বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে থাকে। ভারতবর্ষের অন্যতম ভাষা আর্য ভাষা এই অস্ট্রিক ভাষার সংস্পর্শে আসার ফলে, বলা ভালো আর্য ও অস্ট্রিক জাতি দীর্ঘদিন পাশাপাশি বাস করার ফলে ভাষারও আদান প্রদান হয়। পূর্বেই যেটা বলছিলাম যে দুটো জাতি যদি পাশাপাশি বাস না করে বা যে কোনোভাবেই হোক, দুটো ভাষা যদি পরস্পরের সংস্পর্শে না আসে, তাহলে ভাষায় প্রভাব পাওয়াটা সম্ভব নয়। কোনো ভাষার উপর কোনো ভাষার প্রভাব সম্ভব নয়। তো এটা হয়েছিল এবং সেই জন্যই ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে কী হয়েছিল, তারা পাশাপাশি বাস করতো অস্ট্রিক এবং আর্যরা, সেই জন্যই এই প্রভাব লক্ষ্য করা যায় বলে ঐতিহাসিকরা মনে করছেন। অবশ্য মনে রাখতে হবে এই ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ভাষার প্রভাবের ধারণাটি অনেকখানি অনুমান ভিত্তিক। এটা পুরোটাই অনুমান ভিত্তিক। অস্ট্রিক ভাষার প্রভাবই বলো আর দ্রাবিড় ভাষার প্রভাবই বলো, এটা অনেকটা অনুমান ভিত্তিক। সেই অনুমান কিসের উপর নির্ভর করে হয়েছে বা কোন যুক্তির উপর নির্ভর করে হয়েছে, সেগুলো পরবর্তীকালে আমরা আলোচনা করব। ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় গোষ্ঠীর প্রভাবের কারণ, তাহলে অস্ট্রিক গোষ্ঠীর মতো নিশ্চয়ই দ্রাবিড় গোষ্ঠী যারা দ্রাবিড়রা, তারাও এই আর্যদের সংস্পর্শে এসেছিল। অস্ট্রিকদের পর ভারতে এসেছিল দ্রাবিড় জাতির মানুষেরা। অর্থাৎ ঐতিহাসিকরা মনে করেন যে অস্ট্রিকরা বাইরে থেকে এসেছিল ভারতবর্ষে, দ্রাবিড়রাও বাইরে থেকে এসেছিল। অনুমান করা হয় ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত দিয়েই দ্রাবিড় জাতি ভারতবর্ষে প্রবেশ করে। অর্থাৎ আর্যরা যে পথে প্রবেশ করেছিল, এরাও সেই পথেই ভারতবর্ষে প্রবেশ করে। কেননা সিন্ধু দেশের পশ্চিমে অবস্থিত বেলুচিস্তানে যে ব্রাহুই ভাষা পাওয়া যায় তা দ্রাবিড় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। মানে ওই অঞ্চলে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের অংশ যে বেলুচিস্তান, সেখানে এখন আর ভারতবর্ষের মধ্যে নেই, পাকিস্তানের মধ্যে গেছে, কিন্তু এককালে ভারতের মধ্যেই ছিল। তো সেই বেলুচিস্তানের যে ব্রাহুই ভাষা, সেই ব্রাহুই ভাষাটা আসলে দ্রাবিড় ভাষা। তো এটা কীভাবে সম্ভব হলো, তাই ঐতিহাসিকরা মনে করেন যে আমরা তো দেখতে পাচ্ছি যে দ্রাবিড় গোষ্ঠীর যে ভাষা সেটা বেশিরভাগ দক্ষিণ ভারতে, তাহলে উত্তর পশ্চিম ভারতে কী করে এলো? তো অনুমান করা হয় যে উত্তর পশ্চিম ভারতেই তারা প্রবেশ করেছিল আগে, সেদিকে সেখানে কিছুকাল বসবাস করে তারপরে তারা দক্ষিণে সরে গেছে। তো তারই চিহ্ন নাকি ওই ব্রাহুই ভাষার মধ্যে পাওয়া যায়। বর্তমানে ব্রাহুই ভাষাভাষী এলাকার চারিদিকে ভারতীয় আর্য ভাষা প্রচলিত। তাহলে পরবর্তীকালে যখন আর্যরা এসছে, তখন এই দ্রাবিড়রা দক্ষিণে সরে গেছে, আর্যরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছে, কিন্তু ওই ব্রাহুই ভাষাটা থেকে গেছে। আর্যরা ভারতীয় উপমহাদেশের এই অংশে প্রথম বসতি স্থাপন করেছিল এবং পারস্পরিক আদান প্রদানের সম্পর্কের কারণে অনেক দ্রাবিড় ভাষার শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে। তাহলে এটা মনে করা হয় যে ওই যে উত্তর পশ্চিম যে ভারত, সেখান দিয়ে আর্যরা প্রবেশ করেছিল, তার আগে সেখান দিয়ে দ্রাবিড়রা প্রবেশ করেছিল। ফলে তাদের কিছুকাল অন্তত তারা পাশাপাশি বসবাস করেছে এবং তার ফলেই নাকি ভাষার আদান প্রদান সম্ভব হয়েছে। অনেক বিশেষজ্ঞ অনুমান করেন এই দ্রাবিড় শব্দগুলি
বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে গ্রহণ করা সম্ভব নয়। অর্থাৎ তারা মনে করছেন যে ওই দক্ষিণ ভারতের যে ভাষা, দ্রাবিড় ভাষা, সেখান থেকে এইগুলো আদান প্রদান হয়নি। যখন এই দ্রাবিড়রা এই উত্তর পশ্চিম ভারতে বাস করত, তখনই আর্যদের সঙ্গে এই ভাষাগুলির বা এই শব্দগুলির আদান প্রদান হয়েছে। ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক গোষ্ঠীর ভাষার প্রভাব কীরকম পড়েছে আমরা লক্ষ্য করব, যে ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক গোষ্ঠীর কেমন প্রভাব পড়েছে। সংস্কৃত ভাষার মধ্যে কিছু অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর শব্দের মূল উৎস অনুসন্ধান করা যায়। আচ্ছা, এটা কেন হলো না, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ভারতীয় আর্য ভাষার জন্ম, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নবভারতীয় আর্য যাই বলি না কেন, এই ভারতীয় আর্য ভাষার জন্ম। এখন এই ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ সংস্কৃত, বেদ বা অন্যান্য আধুনিক যে সমস্ত ভাষা, সেখানেও কিছু শব্দ পাওয়া যাচ্ছে। সেই শব্দগুলোর উৎস ওই ইন্দো ইউরোপীয় কোনো ভাষার মধ্যে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো যোগ পাওয়া যাচ্ছে না। সেগুলোর যোগ পাওয়া যাচ্ছে কী করে না, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্ট্রিক ভাষার সঙ্গে যোগ, কোনো ক্ষেত্রে দ্রাবিড় ভাষার সঙ্গে যোগ। অর্থাৎ দ্রাবিড় ভাষার শব্দের সঙ্গে, ধ্বনির সঙ্গে, অর্থের সঙ্গে অনেক সময় মিলে যাচ্ছে, এমন কিছু শব্দ সংস্কৃতে আছে। আবার অস্ট্রিক ভাষার শব্দ, ধ্বনি, অর্থের সঙ্গে মিলে যাচ্ছে, এমন কিছু শব্দ আছে। এ থেকেও ঐতিহাসিকরা বা ভাষাবিজ্ঞানীরা অনুমান করছেন যে সংস্কৃতে প্রচলিত এই সমস্ত শব্দ আসলে অস্ট্রিক বা দ্রাবিড় উৎসজাত। এগুলো কোনোভাবেই ইন্দো ইউরোপীয় কোনো ভাষা থেকে আসেনি। তো সেই থেকেই এইভাবেই অনুমান করে করে তারা ঠিক করেছেন যে কোন ভাষাটা, কোন শব্দটা অস্ট্রিক ভাষা থেকে এসছে, কোন শব্দটা দ্রাবিড় ভাষা থেকে এসছে। এটাই হচ্ছে যুক্তিসঙ্গত অনুমান। অর্থাৎ কিছু শব্দ আমরা পাচ্ছি সংস্কৃতে, যে শব্দগুলোর সঙ্গে ইন্দো ইউরোপীয় কোনো শব্দের মিল পাওয়া যাচ্ছে না, মিল পাওয়া যাচ্ছে অস্ট্রিক বা দ্রাবিড় ভাষা। এই জন্যই অনুমান করা হয় যে এইগুলো ওই ইন্দো ইউরোপীয় ভাষার শব্দ নয়। এরকম কয়েকটা দৃষ্টান্ত দেখো। মালয়ী ভাষায় মেনতং, যে মেনতং শব্দের অর্থ হাতি। মালয়ী ভাষা আগেই বলেছি যে অস্ট্রিক ভাষা, অর্থ হাতি। সংস্কৃতে মাতঙ্গ, তাহলে ধ্বনিগত মিল দেখো, মেনতং থেকে মাতঙ্গ, অর্থাৎ ধ্বনিগত একটা মিল পাচ্ছি এবং ওটা অর্থ ছিল হাতি। আর সংস্কৃতেও মাতঙ্গ হাতিকেই বোঝায়। এখানে শুধু ধ্বনিগত নয়, রূপতত্ত্বগত প্রভাবও লক্ষণীয়। কী রূপতত্ত্বগত প্রভাব? অস্ট্রিক ভাষাবলীর অন্যতম প্রধান লক্ষণ উপসর্গযোগে পদগঠন। তাহলে উপসর্গযোগে পদ গঠন করা, এটা অস্ট্রিক ভাষাবলীর অন্যতম লক্ষণ। সংস্কৃত ভাষার কী লক্ষণ না, উপসর্গযোগে ধাতুর সঙ্গে উপসর্গ যোগ হবে, কোনো শব্দের সঙ্গে নয়। কিন্তু অস্ট্রিক ভাষায় আমরা দেখছি যে শব্দের সঙ্গে বা পদের সঙ্গেই, প্রাতিপদিকের সঙ্গেই কিন্তু এই উপসর্গ যোগ হচ্ছে। মালয়ী ভাষাতে তং মানে হাত, সুতরাং মেন তং সমান হোস্ট, অর্থাৎ দেখছি তং এইটা তার সঙ্গে মেইন এইটা যুক্ত হয়ে আছে উপসর্গের মতো। হ্যাঁ, উভয়ত্রই ব্যুৎপত্তিগত অর্থ হস্ত বিশিষ্ট, মানে হস্ত বিশিষ্ট হাতের সঙ্গে সম্পর্কিত, তা থেকেই হয়েছে হোস্ট। হ্যাঁ, সংস্কৃতের অর্থটাও হস্ত বিশিষ্ট এবং মালয় ভাষার যে মেইন টং তারও অর্থ হাতি, কিন্তু হস্ত বিশিষ্ট, অর্থাৎ হাতের সঙ্গে তার যোগ রয়েছে। অর্থাৎ এই গঠনগত দিক থেকে, অর্থগত দিক থেকে এবং ধ্বনিগত দিক থেকে মেইন টঙ্গের সঙ্গে মাতঙ্গর মিল পাচ্ছি। সুতরাং যুক্তিসঙ্গত কারণেই ভাষাতাত্ত্বিকেরা অনুমান করেছেন যে এই মালয়ী মেইনতং থেকেই সংস্কৃত মাতঙ্গ শব্দটি এসেছে। অনুরূপ দৃষ্টান্ত অস্ট্রিক সেরং কলা, সংস্কৃত শৃঙ্খলা, অর্থাৎ সেরং কলা থেকে সংস্কৃত শৃঙ্খলা শব্দটি এসছে। অস্ট্রিক এং কান থেকে সংস্কৃত অঙ্গনা শব্দটা এসছে। তাহলে এখানে একটা ধ্বনিগত মিল আমরা লক্ষ্য করছি, সের অং কলা থেকে শৃঙ্খলা। এই যে ধ্বনিগত মিল, সেই মিলটাই এই অনুমানের কারণ যে এটা অস্ট্রিক ভাষা থেকে সংস্কৃতে এসছে, বা ইনকাম যাই বলি না কেন সেটা। জাভাদেশীয় লবণ থেকে সংস্কৃত লবঙ্গ এসছে। হ্যাঁ, এটার অর্থটা কিছুটা আলাদা, কিন্তু ধ্বনিগত একটা মিল পাচ্ছি। আর
তাছাড়া এই লবণের কোনো ইন্দো ইউরোপীয় শব্দের সঙ্গে কোনো মিল নেই, ফলত বা দ্রাবিড়ের সঙ্গেও মিল নেই, ফলত এটা অস্ট্রিক গোষ্ঠীর ভাষা বলেই অনুমান করা যায়। মালয়ী লাবু মনখামের লব থেকে সংস্কৃত অলাবু। লক্ষ্য করো এখানে যে এখানে একটা আদি স্বরের আগমন হয়েছে, আদি স্বর অ, সংস্কৃতে একটা অয়ের আগমন হয়েছে। কিন্তু মালয়ী বা মনখামের যে অস্ট্রিক ভাষা সেখানে ছিল লাবু বা লব। তাহলে কি দেখতে পাচ্ছি যে অনেক সময় শব্দ যখন এক ভাষা থেকে অন্য ভাষায় যাচ্ছে, হুবহু একই রূপে যাচ্ছে এমন নয়, কিছুটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি যে একটা স্বরের আগমন হয়েছে। অনেক সময় স্বর লুপ্ত হয়, সেক্ষেত্রে আগমন হয়েছে। মালয়ী কাপাস থেকে সংস্কৃত কার্পাস। তাহলে এখানে কি দেখছি, এখানেও একটা র ব্যঞ্জনের আগমন হয়েছে। টাঙ্গল থেকে লাঙ্গল, শৈশরী থেকে সরসর। তাহলে মালয়ী এই যে টাঙ্গল, শৈশরী এগুলো থেকে সরসর, তাহলে সবই অস্ট্রিক ভাষা। সেই অস্ট্রিক ভাষা থেকে এগুলি সংস্কৃতে এসছে। টাঙ্গলেতে কী দেখছি যে টটা ল হয়ে গেছে। শৈশরীতে কী দেখছি যে এখানে শেষ দীর্ঘ ইকারটা লুপ্ত হয়েছে, একটা পয়ের আগমন ঘটেছে এবং রটা হসন্ত হয়ে রেফ হয়ে গেছে। তো এই ধরনের পরিবর্তন ঘটেছে, কিন্তু এর থেকে নিকট সম্পর্ক অন্য কোনো শব্দের সঙ্গে পাওয়া যায় না। সুতরাং এটা অস্ট্রিক ভাষার শব্দ বলেই মনে করা হয়। অস্ট্রিক গোষ্ঠীজাত বলে অনুমিত অন্যান্য কয়েকটি শব্দ হলো, তাহলে এগুলো অনুমান করা হচ্ছে। কুব্জ, লিঙ্গ, পুণ্ডরিক, লোল, গ্রাস, নারিকেল, উদুম্বর, শালমলি, কবরী ইত্যাদি। অর্থাৎ এই শব্দগুলো আর অস্ট্রিক গোষ্ঠীর ভাষা ছাড়া অন্য কোনো ভাষার মধ্যে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই একই শব্দ বা এর কাছাকাছি কোনো শব্দ অস্ট্রিক গোষ্ঠীর ভাষাতে আছে, কিন্তু না ইন্দো ইউরোপীয় কোনো ভাষার মধ্যে আছে, না দ্রাবিড় গোষ্ঠীর ভাষার মধ্যে আছে। সুতরাং অনুমান করা যায় এগুলো অস্ট্রিক গোষ্ঠীর ভাষা থেকেই গেছে সংস্কৃতে। বাংলার মতো নব্য ভারতীয় আর্য ভাষাতেও অস্ট্রিক ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ বাংলা তো একটি অন্যতম নবভারতীয় আর্য ভাষা, সেখানেও আমরা অস্ট্রিক গোষ্ঠীর ভাষার প্রভাব লক্ষ্য করি। যেমন খড়, খুঁটি, ঝিঙা, চিংড়ি, ঢেঁকি, ডিঙ্গা, ডিম্ব, ঢিল, ঢিপি, মুড়ি, খোকা, খুপি, পুরি ইত্যাদি শব্দ অস্ট্রিক ভাষা থেকে আগত বলে অনুমান করা হয়। মানে এই যে বাংলায় ব্যবহৃত, অর্থাৎ আমাদের শিরোনাম যে ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় ও অস্ট্রিক গোষ্ঠীর প্রভাব। তো ভারতীয় আর্য ভাষার মধ্যে তো বাংলাও পড়ে, সুতরাং এই বাংলা বা অন্যান্য আঞ্চলিক ভাষার উপর অস্ট্রিক ভাষার কী প্রভাব পড়ছে বা দ্রাবিড় ভাষার কী প্রভাব পড়ছে সেইগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। বঙ্গ নামটিও অস্ট্রিক ভাষা থেকে বাংলায় এসেছে বলে অনুমান করা হয়। খুব গুরুত্বপূর্ণ যে তাহলে এই বঙ্গ বা বাংলা নামে যে অঞ্চলটি এখন প্রচলিত, সেই অঞ্চলে এককালে অস্ট্রিক গোষ্ঠীর মানুষের প্রভাব ছিল। তারাই মূলত এই অঞ্চলে বসবাস করত, তাদের জনসংখ্যাই বেশি। সেই জন্যই তারা এই অঞ্চলের নামকরণ করেছিল বঙ্গ, এবং পরবর্তীকালে সেই বঙ্গটায় গৃহীত হয়েছে সংস্কৃতি। হ্যাঁ, এটাও একটা জনবিন্যাসের পরিচয় যে বাংলা অঞ্চলে অস্ট্রিক গোষ্ঠীর মানুষ বসবাস করত। হ্যাঁ, এই যে বারবার বলছি যে ভাষার আলোচনায় ইতিহাস কীভাবে এসেছে, এক্ষেত্রেও ইতিহাসটা আমরা জানতে পারছি ভাষার মাধ্যমে। ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় গোষ্ঠীর প্রভাব কীরকম সেটা আবার লক্ষ্য করো। সংস্কৃত শব্দের উপর দ্রাবিড় ভাষা গোষ্ঠীর প্রভাব, যেমন তামিল অকিল, তুলু অগিল থেকে সংস্কৃত অগুরু। তাহলে কী পরিবর্তন হলো? অকিল অগিল থেকে অগুরু। মানে প্রধান পরিবর্তন হচ্ছে লটা র হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বৈদিক ভাষাতেও দেখেছি যে ধ দ এগুলো ল বা লহ হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনটা সম্ভব। পরবর্তীকালে ওই লটা আবার ঢ ঢ হয়েছে, সুতরাং এক্ষেত্রেও ল সঙ্গে রয়ের একটা যোগ আছে। ফলে অকিল এবং অগিল থেকে সংস্কৃত অগুরু ভাষাটা অসম্ভব কিছু না, কারণ এইরকম ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন আমরা আগেই লক্ষ্য করেছি। আর তাছাড়া এই অগুরুর সঙ্গে অন্য কোনো শব্দের কোনো মিল পাওয়া যাচ্ছে না, না অস্ট্রিক শব্দের না ইন্দো ইউরোপীয় ভাষার কোনো ক্ষেত্রেই মিল পাওয়া যাচ্ছে না। ফলত এটা দ্রাবিড় গোষ্ঠীর
শব্দ বলেই অনুমান করা যায়। তামিল অনল, মালয়ালি অনল, কানাড়ি অনলম থেকে সংস্কৃত অনল। তাহলে এটা একেবারে অনেকটাই হুবহু এসছে। হ্যাঁ, কানাড়িটা যদি বাদ দিই, অনলম, হ্যাঁ, অর্থাৎ শেষ মটা লুপ্ত হয়েছে। তাছাড়া তামিল এবং মালয়ালি এই যে দুটি ভাষার শব্দ অনল, সেটা একেবারে হুবহু সংস্কৃত ভাষায় এসছে। কানাড়ি অলসু থেকে সংস্কৃত অলস এই শব্দটি এসছে বলে অনুমান করা হয়। তামিল কাক্কই, মালয়ালি কাক্য, ব্রাহুই খাক থেকে সংস্কৃত কাক এসছে। তাহলে কাক্কই বা কাক্য থেকে যখন কাক হচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এখানে ধ্বনি লোপ হচ্ছে। ক হস্যই একটাতে ক, কিন্তু ব্রাহুই খাক থেকে কাক হচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে। খ মহাপ্রাণ ধ্বনি আর ক অল্প প্রাণ ধ্বনি। তো এই পরিবর্তনটাও ঘটে ভাষার ক্ষেত্রে, যে বারবার বলছি যে হুবহু তো আসে না, একটু পরিবর্তন হয় কোনো শব্দ যখন অন্য ভাষায় যায়। সেক্ষেত্রেও আমরা একটা বৈশিষ্ট্য লক্ষ্য করছি যে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণে পরিণত হচ্ছে। তামিল এবং মালয়ালি কুন্তল, কানাড়ি কুণ্ডল থেকে সংস্কৃত কুন্তল শব্দটি এসেছে। এটাও অনেকটাই হুবহু এক তামিল মালয়ালির সঙ্গে। তো কানাড়ি কুণ্ডল কথাটা এসছে, সেখান থেকে এই যে ডটা টয়ে পরিণত হয়েছে, এইটুকু পরিবর্তন হয়েছে। মালয়ালি চন্টু, টুলু চান্টু, তেলেগু চরু থেকে সংস্কৃত চন্দন। এটা একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই অনুমানটা ভাষাতাত্ত্বিকরা বেশ একটু সুদূর প্রসারী অনুমান করেছেন। চন্টু, চান্টু বা চরু থেকে সংস্কৃত চন্দন। এই যে চন্টুর যে নটা থাকলো কিন্তু টটা দ হয়ে গেল, আর শেষে একটা নকারের আগমন ঘটল। এটা এক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক মিলটা খুব কাছাকাছি নয়, একটু বেশি অনুমানের উপর নির্ভর করতে হচ্ছে। তামিল কটু, মালয়ালি কটু, কানাড়ি কুডু থেকে সংস্কৃত কুটিল শব্দটা এসছে। এক্ষেত্রেও লক্ষ্য করো যে শেষে একটা ব্যঞ্জনের অর্থাৎ লকারের আগমন ঘটছে। তামিল হচ্ছে করকপুর, করকপুর থেকে সংস্কৃত কর্পুর কথাটা এসছে। এটাও ধ্বনিতাত্ত্বিক মিল খুব কাছাকাছি। তো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই যে এত শব্দ দ্রাবিড় ভাষার এত শব্দ সংস্কৃত ভাষায় এসছে, সেক্ষেত্রে প্রথম যে ধ্বনি সেটা বেশিরভাগ ক্ষেত্রে একই আছে, পরবর্তীকালে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু প্রথমের ধ্বনিটা অনেকটাই এক আছে। বৈদিক সাহিত্যে উলুখল, দণ্ড, ময়ূর, খল প্রভৃতি সংহিতায় প্রাপ্ত শব্দরাজি, অথর্ববেদের তুলো, বিল্ব, সূর্প প্রভৃতি শব্দ এবং ব্রাহ্মণ সাহিত্যে মঙ্কু, শব প্রভৃতি শব্দ আর্যতর প্রভাব বলে অনুমান করা হয়। তাহলে এই যে আর্যতর প্রভাব অর্থাৎ অস্ট্রিক দ্রাবিড় প্রভাব, এই প্রভাবটা একেবারে বৈদিক যুগেই শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বৈদিক যুগেই এই অস্ট্রিক বা দ্রাবিড় জাতির সঙ্গে আর্য জাতির সংস্পর্শ হচ্ছে। পরবর্তীকালে যত দিন গেছে তত তো হয়েছে, কিন্তু খুব প্রথমের দিকেও যে হয়েছে বেদেও তার প্রমাণ পাচ্ছে। অনেকে অনুমান করেন ঘটমান অসমাপিকার ব্যবহার ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সংস্কৃতে অনুসৃত হয়নি। দ্রাবিড় ভাষারই বিশেষ লক্ষণটি সংস্কৃত ক্রমশ আত্মসাৎ করে নিয়েছে। অনেকে অনুমান করেন ঘটমান অসমাপিকার ব্যবহার ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সংস্কৃতে অনুসৃত হয়নি। দ্রাবিড় ভাষারই বিশেষ লক্ষণটিকে সংস্কৃত ক্রমশ আত্মসাৎ করে নিয়েছে, অর্থাৎ দ্রাবিড় ভাষার প্রভাব সেটাকে সংস্কৃত আত্মসাৎ করেছে বলে অনুমান করা হয়। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সংস্কৃতের মূর্ধন্য বর্গ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য স দ্রাবিড় গোষ্ঠীর প্রভাবের ফল বলে ভাষাতাত্ত্বিকেরা অনুমান করে। এটা খুব গুরুত্বপূর্ণ। যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীর এই মূর্ধন্য বর্গের দান, কারণ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্য কোনো ভাষায় ভারতীয় আর্যের মূর্ধন্য বর্গীয় বর্ণগুলির অস্তিত্ব নেই। অর্থাৎ ইন্দো ইউরোপীয় অন্য ভাষায় এই মূর্ধন্য বর্গের অস্তিত্ব নেই, একমাত্র আমরা সংস্কৃতের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এটা দ্রাবিড় প্রভাব।
পণ্ডিত বৃন্দের অভিমত, ভারতে আর্যদের আগমনের অর্থাৎ মূল ইন্দো ইউরোপীয় থেকে এবং তারপর ইন্দো ইরানীয় ভাষা থেকে বিচ্ছিন্ন হবার পর, তাহলে ভালো করে খেয়াল করো যে ইন্দো ইউরোপীয় থেকে প্রথমে একটা শাখা ভারতবর্ষে এসেছিল, তারা একসঙ্গে ছিল কিছুদিন ইন্দো ইরানীয় হয়ে, তারপর আবার ভাগ হয়ে একটা ইরানে গেল, একটা ভারতবর্ষ এলো। তো সেই ইন্দো ইরানীয় ভাষা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর, অর্থাৎ ইন্দো ইরানীয় থেকে ইন্দো হয়ে যাওয়ার, ভারতীয় আর্য হওয়ার পর এই প্রভাব আমরা লক্ষ্য করছি। ভারতীয় আর্য ভাষাতে এই নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। সুতরাং এটা একেবারেই ভারতবর্ষে হয়েছে, আর্যদের ভারতবর্ষে আগমনের পর হয়েছে, ভারতবর্ষে দ্রাবিড়দের সংস্পর্শে আসার পর হয়েছে, এটা অনুমান করা যেতেই পারে। ভারতবর্ষে আর্যতর ভাষাগুলির মধ্যে দ্রাবিড় গোষ্ঠীর ভাষায় এই মূর্ধন্য ভবনের বিষয়কে সর্বাধিক প্রভাবিত করেছে বলে অনুমান করা হয়, অর্থাৎ দ্রাবিড় গোষ্ঠীর প্রভাবই এর কারণ বলে অনুমান করা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় আর্য ভাষায় বিবর্তিত মূর্ধন্য বর্ণ সমষ্টির আনুমানিক উৎস, আর কি উৎস অনুমান করা হয়, যে কারণটা কি? ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্যে বিবর্তিত হবার পথে কোনো শব্দের অন্তর্বর্তী স্বঘোষ শীর্ষধ্বনি য লুপ্ত হলে তার পরবর্তী দন্তবর্ণ মূর্ধন্য বর্ণে পরিণত হয়েছে। যেমন ইন্দো ইউরোপীয় নিজদোষ থেকে ইন্দো ইরানীয়তে নিজদোষ থেকে সংস্কৃত নির, অর্থাৎ এই যে ধ মূর্ধন্য বর্ণ, এটা হচ্ছে তার কারণ যে স্বঘোষ শীর্ষধ্বনি লুপ্ত হচ্ছে, তার পরবর্তী দন্তন্য বর্ণ মূর্ধন্য বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে দ ছিল, সেই দটা দ হয়ে গেল, দয়ের শূন্য র হয়ে গেল। এটা একটা কারণ। আর্যাবর্তের প্রায় সকল প্রদেশের ভাষাতেই তামিল কু প্রত্যয় কা, কে, কু প্রভৃতি রূপে হিন্দি, বাংলা এবং ওড়িয়া ভাষায় প্রচলিত হয়েছে, এটা একটা অনুমান করা হয়। অবশ্য এই অনুমানটা একটু বিতর্কিত, কারণ অনেকে মনে করেন যে এই কে বা কু বা কা এইগুলো সংস্কৃত উৎসজাত, কৃত থেকে এসছে, এরকম অনুমানও করেন। তো যাই হোক, এটাও অনুমান করা হয় যে এটা আর্যতর ভাষা থেকে এসছে, দ্রাবিড় ভাষা থেকে এসছে। আধুনিক ভারতীয় আঞ্চলিক ভাষার উপর দ্রাবিড় ভাষার প্রভাব লক্ষ্য করে, যেটা বলছিলাম যে আমাদের তো শুধু প্রাচীন বা মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় প্রভাব বা অস্ট্রিক প্রভাব দেখলে হবে না, তার পাশাপাশি আধুনিক ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া এগুলোতে কেমন পড়েছে সেটাও আমাদের দেখা দরকার। তামিল আকালি অর্থ ক্ষুধা শব্দ থেকে বাংলা ভাষায় আকাল শব্দটি এসেছে, যার অর্থ দুর্ভিক্ষ। এটা মনে রাখতে হবে যে আকালি থেকে ওটা দ্রাবিড় একটা শব্দ বাংলা ভাষায় এসছে। তেলেগু চক্কনি সুন্দর অর্থে প্রযুক্ত, এই চক্কনি শব্দ থেকে বাংলায় চিকন শব্দটি এসেছে, যার অর্থ সুন্দর, যেমন চিকন কালা অর্থাৎ সুন্দর কালা। এই যে চিকন শব্দ যার অর্থ সুন্দর, এটা তেলেগু, এটা দ্রাবিড় থেকে এসছে। তেলেগু তোটা তামিল তোট্টম শব্দের অর্থ বাগান। অনেক গাছ একসঙ্গে থাকলে ওড়িয়াতে তোটা বলে। প্রাচীন বাংলাতেও এই শব্দের ব্যবহার পাওয়া যায়, অর্থাৎ এই তোটা শব্দের ব্যবহার বাংলাতেও এসছে এবং ওড়িয়াতেও গেছে। তামিল নালু বা নালুকার অর্থ জীব, বাংলা নোলা কথায় তার ছাপ হয়ে গেছে, অর্থাৎ এই নালু বা নালুক থেকে নোলা কথাটা এসছে বাংলায়। তেলেগু ও তামিল পট্টু শব্দের অর্থ রেশম, রেশমের কাপড়, তা থেকে বাংলায় পাট ও সংস্কৃতে পট্ট বস্ত্র শব্দ থেকে, অর্থাৎ বাংলায় তো এলো, তার সঙ্গে সংস্কৃতেও এটা গেছে পট্ট বস্ত্র, পট্টু থেকে। তামিল পিল্লই, তেলেগু পিল্লা অর্থ ছেলে, তা থেকে ওড়িয়াতে পিলাই, পূর্ববঙ্গে পোলা, এপার বাংলায় ছেলে পিলে এই শব্দ এসছে, অর্থাৎ পিল্লই বা পিল্লা থেকে পোলা বা পিলাই এই শব্দটা এসছে, এরকম অনুমান করা হয়। তেলেগু বানা অর্থ বৃষ্টি, তা থেকে বাংলায় বান শব্দ থেকে, অর্থাৎ ধ্বনিগত মিল তোমরা লক্ষ্য করছো। তামিল মাখন পুত্রের আদরের ডাক, তা থেকে বাংলায় মাখন লাল, অর্থাৎ এই মাখন শব্দটাও বাংলায় এসছে তামিল থেকে। মোট শব্দের তামিল উচ্চারণ মোটা, অর্থ তল্পি, অর্থাৎ এই
মোট বলতে তাদের বোঝায় তল্পি, বাংলাতেও শব্দটি ঠিক একই অর্থেই ব্যবহৃত হয়। তবে বাংলাতেও মোট বলতে তল্পিকেই বোঝানো হয়। তামিলে গুল বহুবচন বোঝাবার জন্য ব্যবহৃত হয়। এই গুল শব্দ থেকে বাংলা ও ওড়িয়া ভাষায় বহুবচনাত্মক গুলি, গুলা প্রভৃতি ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে বহুবচনাত্মক শব্দ, সেটা তামিল থেকে এসেছে বলে অনুমান করা হয়। এটা শব্দরূপের কথা নয়, ব্যাকরণের ব্যাপার। বুঝতেই পারছো যে শুধু শব্দের নয়, ব্যাকরণ একটা নিয়ম যে যেখানে বিভক্তিযুক্ত না হয়ে এরকম বহুবচন বোঝানোর জন্য গুলা, গুলি ব্যবহৃত হচ্ছে। বাংলার উত্তর পশ্চিম সীমান্তে এই গুল গিলা রূপে ব্যবহৃত হয়। পূর্ববঙ্গের কাছাকাছি অসমে এই গিলা শব্দ আবার গিলাক হয়েছে। হাঁটি আসামে শব্দটি বিলাক হয়েছে। অর্থাৎ বহুবচনাত্মক এই যে গুল শব্দ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় কী রূপ লাভ করেছে তা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তামিল থেকে, অর্থাৎ দ্রাবিড় গোষ্ঠীর ভাষা থেকে এই ভাষা কীভাবে নব্য ভারতীয় আর্য ভাষায় এসছে তা আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিক আলোচনার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ভাষার প্রভাব অপেক্ষাকৃত কম, দ্রাবিড় ভাষার প্রভাবই বেশি। এটা যে কোনো কারণেই হোক সম্ভব হয়েছে। বিশেষ করে মূর্ধন্যবর্গ ভারতীয় আর্য ভাষার প্রতি দ্রাবিড় ভাষার এক বিশেষ দান। বারবার যেটা বলছিলাম তোমাদের, যে যদি আর্য ভাষার উপর আর্যতর ভাষার সব থেকে বড় প্রভাব কী এমন প্রশ্ন আছে, তাহলে এটাই বলতে হবে যে মূর্ধন্যবর্গের দান। দ্রাবিড় ভাষার অনেক শব্দও ভারতীয় আর্য ভাষায় প্রবেশ করেছে। বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়া প্রভৃতি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার প্রভাবও এক্ষেত্রে বিচার্য। যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। বেশ কিছু শব্দ যা বাংলা ও ওড়িয়া ভাষায় প্রচলিত তা অন্য কোনো ভারতীয় আর্য ভাষায় প্রচলিত নেই। এগুলিকে অনার্য ভাষাজাত বলে অনুমান করা হয়। যেমন আটকুড়িয়া বা আটকুড়ে, প্রত্যুত্তর জ্ঞাপক, ওগো, গো, সম্বোধন জ্ঞাপক, গাড়ু, তীরে প্রভৃতি শব্দ। তাহলে এইগুলো ওগো, গো, ও এই সমস্তগুলোও অনার্য ভাষার শব্দ বলে অনুমান করা হয়। এবার এই যে সামগ্রিক আলোচনা হলো, তার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো, সেগুলো উত্তর তোমরা করতে পারো। যেমন ভারতীয় আর্য ভাষায় অস্ট্রিক ভাষার প্রভাবের কারণ। প্রথমেই বললাম যে দুটো ভাষাকে পরস্পর সংস্পর্শে আসতে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে যে ভারতীয় আর্য ভাষা সেটা সেই গোষ্ঠীর যে মানুষ আর্যরা, তারা এবং অস্ট্রিকরা একসময় পাশাপাশি বাস করত, সেই সূত্রেই তাদের ভাষার আদান প্রদান হয়েছে। দ্রাবিড় ভাষা থেকে ভারতীয় আর্য ভাষায় এসেছে এমন দুটি শব্দের দৃষ্টান্ত দাও। ওই যে পিল্লাই থেকে পোলা শব্দ তোমাদের বললাম, যেটা ভারতীয় আর্য ভাষা থেকে এসছে, এবং মোট শব্দ সেটাও কিন্তু দ্রাবিড় প্রভাব। ঠিক আছে, এগুলো দ্রাবিড় শব্দ থেকে ভারতীয় আর্য ভাষায় এসছে বা বাংলা ভাষায় এসছে। বঙ্গ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে বলে অনুমান করা হয়? বঙ্গ শব্দটি অস্ট্রিক ভাষা থেকে বাংলায় এসছে। মূর্ধন্য বর্ণ কী কী? কোন ভাষা থেকে এই মূর্ধন্য বর্ণ ভারতীয় আর্য ভাষায় এসেছে বলে অনুমান করা হয়? মূর্ধন্য বর্ণ হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য স। এগুলো হচ্ছে সবই মূর্ধন্য বর্ণ, আর এটা নিশ্চয়ই দ্রাবিড় ভাষা থেকে এসেছে। ক্রিয়ার কোন রূপটি দ্রাবিড় ভাষা থেকে সংস্কৃত ভাষায় আত্মসাৎ করেছে? এটা হচ্ছে ঘটমান অসমাপিকা। এটা এসছে দ্রাবিড় ভাষা থেকে সংস্কৃত। পোলা শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসছে বলে অনুমান করা হয়? পোলা শব্দটি পূর্বেই বলেছি যে তামিল ভাষা পিল্লয় বা তেলেগু ভাষা পিল্লা, তা থেকে পোলা শব্দটি এসছে। তো এই তো গেল পাঠ্যাংশ কেন্দ্রিক কিছু আলোচনা। এবার তোমাদের এই বিষয়টি আরও বিস্তারিতভাবে জানতে হলে কিছু গ্রন্থ তোমাদের দেখতে হবে, কিছু বই তোমাদের পড়তে হবে। সেগুলো একটু দেখে নাও কী ধরনের বই তোমরা পড়বে। যেমন ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন, সংস্কৃত ভাষাতত্ত্ব সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ভাষাবিজ্ঞান ও সংস্কৃত ভাষা রত্না বসু, সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর শ, ইন্দো ইউরোপীয় ভাষাবিজ্ঞান সুনন্দন কুমার সেন, সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ পরেশচন্দ্র মজুমদার, আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে পরেশচন্দ্র মজুমদার, ভারতীয় আর্য ভাষা জুল ব্লক
এটা অনুবাদ করেছেন মৃণাল নাথ, খুব গুরুত্বপূর্ণ একটি বই। আর ব্যাকরণ কৌমুদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সমস্ত বইগুলি তোমরা যদি একটু পড়ো তাহলে এই বিষয়টা সম্পর্কে আর একটু ধারণা তোমাদের পরিষ্কার হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।